টেলিভিশনের পর্দায়, সোশ্যাল মিডিয়ার টাইমলাইনে আর প্রতিটি খবরের শিরোনামে একটাই নাম, অপারেশন রাইজিং লায়ন। Israel launched Operation Rising Lion. Operation Rising Lion. Operation Rising Lion. ঠিক তার কয়েক ঘন্টা পরে ইরানের পাল্টা জবাব, অপারেশন ট্রু প্রমিস 3। এটা কি শুধু একটি সামরিক সংঘর্ষ, নাকি এর পেছনে আছে দীর্ঘদিনের চাপা উত্তেজনার বিস্ফোরণ? আর ইসরায়েল হঠাৎ ইরানের পরমাণু স্থাপনায় কেন হামলা চালালো? আর ইরানি এত দ্রুত পাল্টা জবাব কিভাবে দিল? ইরানের অস্ত্র ভান্ডার কতটা সমৃদ্ধ, আর যুদ্ধ কৌশলী বা কী ছিল? ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম কতটা শক্তিশালী? এই সংঘর্ষের পেছনে লুকানো ইতিহাস কি, আর ইরান ইসরায়েল যুদ্ধে বিজয়ী কে? আসসালামু আলাইকুম। আমরা এমন এক সময়ের মধ্যে দাঁড়িয়ে আছি যেখানে বহু দশক ধরে চলা প্রক্সি-ওয়ার এবার সরাসরি রক্ত মাংসের যুদ্ধ হয়ে উঠেছিল। ইরান এবং ইসরায়েলের মধ্যে সংগঠিত এই সংঘাত কেবল শুধুমাত্র হুমকি ধামকি বা গোয়েন্দা হামলার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। বোমা ফাটছিল, শহর কাঁপছিল, আর বিশ্ব তাকিয়েছিল নিঃশ্বাস আটকে রেখে। কিন্তু এই যুদ্ধটা আসলে কার কার মধ্যে হচ্ছিল? শুধু ইসরায়েল আর ইরান, না এই যুদ্ধের পেছনে ছিল আরো বহু হাত, বহু মুখোশ। এই গল্পের ভিলেন বেনিয়ামিন নেতানিয়াহু, যিনি সবসময় বলে আসছেন ইরান হচ্ছে তাদের জন্য অস্তিত্বের হুমকি। ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম মানেই তাদের জন্য ঘুমহীন রাত। ইসরায়েলের সামরিক বাহিনী IDF এই অঞ্চলের সবচাইতে শক্তিশালী বাহিনী। ড্রোন, সাইবার যুদ্ধ, স্পেশাল অপারেশন সব দিক দিয়েই প্রস্তুত, এবং তারা কেবল প্রতিরক্ষাই নয়, আক্রমণেও পারদর্শী। নাতানজ, ফারদো, এই নামগুলো শুধুমাত্র পরমাণু কেন্দ্রই নয়, যুদ্ধের ইতিহাসের নতুন অধ্যায়। 13 জুন 2025 হঠাৎ মধ্যরাতে ইসরায়েলের আক্রমণ। এই আক্রমণের নাম দেওয়া হয় অপারেশন রাইজিং লায়ন। লক্ষ্য ইরানের নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট, টপ মিলিটারি কমান্ডার এবং নিউক্লিয়ার সায়েন্টিস্ট। 12 দিনের শ্বাসরুদ্ধ করে যুদ্ধে 800 জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। নিহতদের মধ্যে আছে সামরিক প্রধান সহ বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা, যেখানে ইরানি আর্মি চিফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি, IRGC হেড জেনারেল হোসেন সালামি সহ আরো বেশ কয়েকজনকে টার্গেট করা হয়। এরপর ইরানের টপ নিউক্লিয়ার সায়েন্টিস্টদেরকেও হত্যা করা হয়। এর মধ্যে ইরানিয়ান অ্যাটমিক এনার্জি এর ফরমার চিফ ফেরদৌন আব্বাসি এবং মোহাম্মদ মেহেন্দি সহ আরো 20 জনকে হত্যা করা হয়। রিপোর্ট বলছে প্রত্যেককে হত্যা করা হয় তাদের স্পেসিফিক অ্যাপার্টমেন্টকে টার্গেট করে, খুবই নিখুঁতভাবে। এর ফলে ইরানি মিলিটারি লিডারশিপে একটি ভ্যাকিউম তৈরি হয়। এখন আপনার মনে প্রশ্ন থাকতে পারে, এত অল্প সময় এত নিখুঁতভাবে টার্গেট করা কিভাবে সম্ভব? এই সমস্ত কিছুই ইসরায়েলি পাইলটরা এক রাতের মধ্যে সম্ভব করেছেন। কিন্তু না, এই সমস্ত কিছুর পিছনে ছিল তাদের দীর্ঘদিনের পরিকল্পনা। ইসরায়েলের দাবি, কয়েক মাস ধরে মোসাদের এজেন্টরা ইরানের অভ্যন্তরে ঢুকে আন্ডারগ্রাউন্ডের মাধ্যমে টপ মিলিটারি কমান্ডার, সায়েন্টিস্টদের গতিবিধি ও অবস্থান লক্ষ্য করে আসছিল। রিপোর্ট অনুযায়ী মোসাদের এজেন্টরা ইরানের অভ্যন্তরে থেকেই ড্রোন লঞ্চ কোঅর্ডিনেট করতে সক্ষম হয়। তারা প্রথমে রাডার সিস্টেমকে ধ্বংস করে, তারপর ড্রোনের প্রবেশ পথকে ক্লিয়ার করে। আর এই অপারেশনটা ছিল রিসেন্টলি ঘটে যাওয়া ইউক্রেনের অপারেশন স্পাইডার ওয়েবের মতোই। কিন্তু ইরান কি চুপ করে বসে থাকে? না, তারা ফিরিয়ে দেয় গর্জন দিয়ে, অপারেশন ট্রু প্রমিস 3। এই প্রথম ইরান সরাসরি ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল ও ড্রোন পাঠায়। বিস্ফোরণ হয় জেরুজালেম, তেল আভিভে। যুদ্ধটা এখন আর প্রক্সি-ওয়ার নয়, এটা এখন সরাসরি ঘোষণা, আমরাও পারি। এই যুদ্ধে আরেকটা বড় অধ্যায় হলো আন্তর্জাতিক প্লেয়ারদের ভূমিকা। ইসরায়েলকে প্রকাশ্যে সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জর্ডান ও সৌদি আরব। ট্রাম্প ক্ষমতা আসার আগে থেকেই শান্তির বাণী প্রচার করে আসছিলেন, যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার আশ্বাস দিয়ে আসছিলেন। I will prevent and very easily World War III very easily. একদিকে ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধের কৃতিত্ব দাবি করে বসেন, যদিও দিল্লি সেই দাবিকে উড়িয়ে দেয়। Ceasefire was something which was negotiated between the DGMOs of the two countries. ক্ষমতায় আসার আগে থেকেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন বলে আসছিলেন, যদিও ফলপ্রসূ কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। Disastrous war between Russia and Ukraine solved in rapid order, and it will take me no longer than one day. বিশ্লেষকরা মনে করছেন তার এই শান্তির বাণী প্রচারের পেছনে লক্ষ্য একটাই থাকতে পারে, সেটি হলো শান্তির নোবেল পুরস্কার। কিন্তু ইরানের পারমাণবিক স্থাপনায় আক্রমণ করার ফলেই কি সেই সম্ভাবনা নস্যাৎ হয়ে যায়? যদিও 12 দিনের এই যুদ্ধের পরে ট্রাম্পই সর্বপ্রথম সিজফায়ার ঘোষণা করে। এতে করে কি সেই সম্ভাবনাকে আরও বাঁচিয়ে রাখলেন? অন্যদিকে চীন, রাশিয়া, উত্তর কোরিয়া বলছে থামো, শান্ত হও। চীনের ইন্টারেস্ট তেল আধিপত্য বিস্তার, আর রাশিয়া, উত্তর কোরিয়ার ইরান পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হয়ে ওঠার আগ পর্যন্ত ইসরায়েল, ইরান তথা পুরো মধ্যপ্রাচ্যকে ডমিনেট করবে।
আর ইসরায়েল যতদিন ডোমিনেট করবে আমেরিকাও ঠিক ততদিন মধ্যপ্রাচ্যকে ডোমিনেট করবে। আর তাই রাশিয়া, চীন, উত্তর কোরিয়া সবসময় ইরানকে সহযোগিতা করবে যেন ইরান নিউক্লিয়ার পাওয়ার রাষ্ট্র হয়ে ওঠে। নিউক্লিয়ার ডিটারেন্স সম্পর্কে আপনি হয়তো শুনে থাকবেন, যার মাধ্যমে দুইটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র কখনোই যুদ্ধে লিপ্ত হতে চায় না, কারণ বিধ্বংসী পারমাণবিক অস্ত্রের ভয়। আপনি চিন্তা করে দেখেন যুদ্ধে লিপ্ত হলে কি ভয়ানক ঘটনা ঘটতে পারে, তাই যুদ্ধে লিপ্ত হতে দেওয়া হয় না। আর তাই ইরান যদি নিউক্লিয়ার পাওয়ার রাষ্ট্র হয়ে ওঠে তাহলে মধ্যপ্রাচ্যের পাওয়ার ব্যালেন্স হয়ে যাবে, এতে করে আমেরিকার আধিপত্য কমে যাবে। এই উত্তপ্ত যুদ্ধ, পরমাণু আতঙ্ক আর মধ্যপ্রাচ্যের ধোঁয়া, এর পিছনে আছে একটি সুদীর্ঘ ইতিহাস। একটা সম্পর্ক যেটা ছিল বন্ধুত্বপূর্ণ, যা শেষ হয়েছে ধ্বংসের মাধ্যমে। ইসরায়েল ইরানের মধ্যে দ্বন্দ্বের ইতিহাসটা কি, সময়ের পরতে পরতে কিভাবে এই শত্রুতা জন্ম নিল আর একসময় তা ছড়িয়ে পড়লো পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। বলছি 1979 সালে আগের কথা, যখন ইসরায়েল এবং ইরান একসাথে এলাই হিসেবে কাজ করত। কি বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তাই না? 1948 সালে ইসরায়েলের স্বাধীনতা ঘোষণার পর আনঅফিসিয়াল ভাবে ইরানকে ইসরায়েলের সাথে যোগাযোগ করতে দেখা যায়। আর 1950 সালে দ্বিতীয় মুসলিম রাষ্ট্র হিসেবে ইরান ইসরায়েলকে স্বীকৃতি দেয়। শাহ মোহাম্মদ রেজা পাহলভির আমলে ইরান ও ইসরায়েল একে অপরের ঘনিষ্ঠ মিত্র ছিল। সোভিয়েত ইউনিয়নের প্রভাব ঠেকাতে এই দুই দেশ মিলেই কাজ করত। এমনকি ইরান ইরাক যুদ্ধের সময় ইসরায়েল গোপনে অস্ত্র পাঠিয়েছিল ইরানে, কিন্তু এই বন্ধুত্ব টিকল না। সালটি ছিল 1979, সেই ভোরবেলা যখন তেহরানের রাজপথে লাখো মানুষ স্লোগান দিচ্ছিল, মার্কবার আমেরিকা, মার্কবার ইসরায়েল, অর্থাৎ আমেরিকা নিশ্চিহ্ন হোক, ইসরায়েল নিশ্চিহ্ন হোক। বলছি ইরানিয়ান রিভলিউশনের কথা, যা ইতিহাসে ইসলামিক রিভলিউশন নামে পরিচিত। আর সেই মুহূর্তেই ইতিহাস পাল্টে গেল। শাহ চলে গেলেন আর ইরানের ক্ষমতায় এলেন আয়াতুল্লাহ আলী খামেনি। আয়াতুল্লাহ আলী খামেনি ক্ষমতায় এসে ঘোষণা করলেন ইসরায়েল হলো শয়তানের রাষ্ট্র। আর সেখান থেকে শুরু হলো দীর্ঘ এক শত্রুতা। ইরান শুধু সম্পর্কই ছিন্ন করলো না, বরং শুরু করলো সশস্ত্র গোষ্ঠীগুলোকে সহযোগিতা করা, যারা ইসরায়েলকে সরাসরি ধ্বংস করতে চায়। ইরাকের সাথে যুদ্ধে বিধ্বস্ত ইরান, কিন্তু তারা থেমে যায়নি। লেবাননে গোপনে গড়ে তুলল হিজবুল্লাহ। এই গোষ্ঠী এখনো ইসরায়েলের জন্য সবচেয়ে বড় হুমকির একটি। প্রক্সি যুদ্ধের ধারণা তখনও ছিল নতুন, কিন্তু ইরান সেটাকে অস্ত্র বানিয়ে তুলল। সামনে লেবানন, পাশে সিরিয়া এবং পিছনে ইরান। এই ত্রিভুজে জাল বিছিয়ে ফেলল ইসরায়েলের চারপাশে। 1987-তে ফিলিস্তিনে শুরু হয় ইন্তিফাদা, আর ইরান তাদের ছায়া ছিল এই প্রতিরোধের পেছনে। হামাস, ইসলামিক জিহাদ, এই গোষ্ঠীগুলো পেয়েছিল তেহরানের প্রত্যক্ষ সহায়তা। 2000 সালে যখন ইসরায়েল লেবানন থেকে সেনা প্রত্যাহার করলো, তখন হিজবুল্লাহ বিজয়ের হাসি হাসলো। এই বিজয় তেহরানের জন্য ছিল স্পষ্ট বার্তা, প্রক্সির মাধ্যমে যুদ্ধ সম্ভব। আর তা স্পষ্ট হয়ে ওঠে পরবর্তী দশকে। যুদ্ধ এখন আর মাঠে হয় না, হয় কম্পিউটার স্ক্রিনে। স্টাক্সনেট একটি ভাইরাস, যা ইরানের পারমাণবিক স্থাপনায় ধ্বংস ডেকে এনেছিল। বানানো হয়েছিল যৌথভাবে আমেরিকা এবং ইসরায়েলের হাতে। ইরান বুঝলো যুদ্ধের ধরন বদলে গেছে, তাই তারা পরমাণু কর্মসূচিতে গতি বাড়ালো। আচ্ছা, পারমাণবিক বোমা বানানো কতটা জটিল? বাংলাদেশ কি চাইলে এই পারমাণবিক বোমা বানাতে পারবে? এই জটিল প্রক্রিয়াটি চলুন সংক্ষেপে জেনে নেই। পারমাণবিক বোমা বানানো অত্যন্ত জটিল একটি প্রক্রিয়া। এর জন্য প্রয়োজন হয় সফিস্টিকেটেড সেন্ট্রিফিউজড মেশিনারিজ। আর পারমাণবিক বোমার প্রধান উপকরণ ইউরেনিয়ামকে 90% পর্যন্ত এনরিচড করতে হয়। শুনতে যতটা সহজ মনে হচ্ছে, বাস্তবে ঠিক ততটাই কঠিন। শোনা যায় ইরান 2006 সালে ইউরেনিয়ামকে এনরিচ করতে পেরেছিল 3.5%, যা 2010 সালে উন্নীত হয় 19.75%। ইরানের পরমাণু বিজ্ঞানীরা একের পর এক হত্যা হতে থাকেন, বাড়িতে, গাড়িতে, এমনকি ল্যাবেও। সবাই জানে কে করেছে, কিন্তু কেউ কিচ্ছু বলছে না। এই সময় সিরিয়ায় গৃহযুদ্ধ ইরানের জন্য খুলে দিল এক নতুন দরজা। তারা সেখানে পাঠালো মিলিশিয়া, গড়ে তুলল ল্যান্ড করিডোর, তেহরান থেকে মধ্যপ্রাচ্যের উপকূল পর্যন্ত। কিন্তু এই করিডোরের মানে কি? ইরান বলছে এটা তাদের কৌশলগত নিরাপত্তা। এরপর 2015 সালে আমেরিকার সাথে ইরানের পারমাণবিক চুক্তি হয়েছিল। ইরান এই পরমাণু সমৃদ্ধকরণ বা এনরিচমেন্ট থেকে বের হয়ে এসেছিল। শান্তিপূর্ণ ব্যবহারের জন্য এই সমৃদ্ধকরণকে 3.5%-এ নামিয়ে এনেছিল, যার লিমিট ছিল মাত্র 300 কেজি। কিন্তু 2018 সালে ট্রাম্প ক্ষমতা এসেই এই চুক্তিকে বাতিল করলেন। ইরানের উপর দিলেন বিভিন্ন ধরনের স্যাংশন। 2020 সালে জানুয়ারিতে ইরান হারালো তাদের এক বড় নেতা কাসেম সুলাইমানিকে। মার্কিন যুক্তরাষ্ট্র ড্রোন হামলায় তাকে হত্যা করে। ইরান জবাব দিল এবং সেখান থেকে শুরু হলো সরাসরি সংঘাতের এক নতুন অধ্যায়। দাবি করা হয় ইরান 2025 সালে ইউরেনিয়ামকে 60% পর্যন্ত সমৃদ্ধ করেছে।
ইসরায়েল সেটাকে দেখলো তাদের অস্তিত্বের হুমকি হিসেবে। জেনে রাখা ভালো 60%কে বলা হয় ক্রিটিক্যাল থ্রেশহোল্ড, অর্থাৎ 60% থেকে 90%-এ পৌঁছানো খুব বেশি কঠিন কাজ নয়। এটা মাত্র কয়েক মাসের মধ্যে কমপ্লিট করে ফেলা যায়, এমনকি সেটা কয়েক সপ্তাহেও করা যেতে পারে। ইসরায়েল আন্তর্জাতিক ফোরামকে কনভিন্স করে ফেলে যে ইরান দ্রুত সময়ের মধ্যে পারমাণবিক বোমা তৈরি করে ফেলবে আর তারপরেই ইসরায়েলের উপর আক্রমণ করবে। একদিকে ইরান ও আমেরিকার মধ্যে পরমাণু চুক্তি নিয়ে আলোচনা হচ্ছে, অন্যদিকে 13 জুন 2025 ইসরায়েল হঠাৎ ইরানের উপর আক্রমণ করে বসে, যার নাম দেওয়া হয় অপারেশন রাইজিং লায়ন। এই যুদ্ধ সম্পর্কে বুঝতে হলে আমাদেরকে জানতে হবে ইরানের শক্তিমত্তা এবং ইসরায়েলের দুর্বলতা সম্পর্কে। ইসরায়েলের কাছে আছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম আয়রন ডোম, যার দ্বারা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা 90% পর্যন্ত সুরক্ষিত বলে মনে করা হয়। Israel says its interception rate for ballistic missiles is about 90%. আপনি এখন ভাবছেন ইসরায়েল এই শক্তিশালী প্রতিরক্ষা বলয় ভেদ করে ইরান কিভাবে তেল আবিব আক্রমণ চালালো। আয়রন ডোমের প্রতিরক্ষা কৌশল ও দুর্বলতা নিয়ে কিছুক্ষণ পরে আলোচনা করছি। এখন চলুন দেখে আসি ইরানের আক্রমণ ভাগ কতটা শক্তিশালী। ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা সেই পুরানো সোভিয়েত ঘরানার, যেখানে আছে S-200 এবং নিজেদের তৈরি করা BAVAR-373 প্রতিরক্ষা ব্যবস্থা, যা বর্তমান টেকনোলজির কাছে খুবই দুর্বল। অন্যদিকে আমেরিকা বছরের পর বছর স্যাংশন দিয়ে ইরানের এয়ারফোর্সকে দুর্বল করে রেখেছে, যার প্রমাণ পাওয়া যায় ইসরায়েলের আক্রমণের পর ধ্বংসযজ্ঞ দেখে। ইরান ও ইসরায়েলের মাঝের দূরত্ব 1000 কিলোমিটারেরও বেশি এবং এই দুই দেশের মাঝে অবস্থিত ইরাক ও জর্ডান, আর তাই ইরান চাইলেও স্থলপথে সেনা পাঠিয়ে যুদ্ধ করতে পারবে না। আর এই কারণে ইরানের আকাশপথের শক্তিমত্তা নিয়ে আলোচনা করা প্রয়োজন। ইরানের লড়াকু বিমান আছে 300টি, ধারণা করা হয় ব্যালিস্টিক মিসাইল ছিল 2000টিরও বেশি ইরানের জন্য, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু এই যুদ্ধের জন্য ব্যালিস্টিক মিসাইল অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ব্যালিস্টিক মিসাইল সম্পর্কে জেনে নেওয়াটা জরুরি। ব্যালিস্টিক মিসাইল খুবই দ্রুত গতির হয়, এর রেঞ্জ অনেক দূর পর্যন্ত। মার্ক 5, মার্ক 6 অর্থাৎ শব্দের চাইতে 5 থেকে 6 গুণ দ্রুত গতিতে লক্ষ্যবস্তুতে আক্রমণ করতে পারে। মিডল ইস্টের সবচেয়ে শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল ইরানের কাছে আছে, যা সব থেকে অ্যাডভান্সড টেকনোলজির। ইরানের কাছে শর্ট রেঞ্জ এবং মিড রেঞ্জ দুই ধরনের ক্ষেপণাস্ত্রই আছে। শর্ট রেঞ্জের মধ্যে আবার 3 ধরনের ব্যালিস্টিক মিসাইল আছে, শাহাব 1, কিয়াম 1, ফাতেহ 110। মিড রেঞ্জেরও 3 ধরনের ব্যালিস্টিক মিসাইল আছে ইরানের কাছে, শাহাব 3, ইমাদ, গাদার 110। মূলত এই মিড রেঞ্জের ব্যালিস্টিক মিসাইলগুলোই ইরান ব্যবহার করেছে এই যুদ্ধে। এছাড়াও ইরানের কাছে আছে খাইবার শেকের নামে আধুনিক মিসাইলও, যা ইরান এই যুদ্ধে ব্যবহার করেনি। এখন আসুন জেনে নিই ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম কতটা শক্তিশালী। ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম 4টি লেয়ারে বিভক্ত। প্রসিদ্ধ 4 লেয়ারের মধ্যে অন্যতম শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা হলো আয়রন ডোম। সাধারণত আয়রন ডোম হিজবুল্লাহ শর্ট রেঞ্জ ও ছোট মিসাইলকে ধ্বংস করেছে, পাশাপাশি ইরানের বেশ কিছু ব্যালিস্টিক মিসাইলকেও ধ্বংস করেছে। দ্বিতীয় স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা হলো ডেভিড স্লিং। মিডিয়াম রেঞ্জের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করার জন্য ডেভিড স্লিং ব্যবহার করা হয়। তৃতীয় ও চতুর্থ স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা হলো দ্য অ্যারো সিস্টেম। শর্ট ও মিডিয়াম রেঞ্জের ক্ষেপণাস্ত্র ধ্বংস করার জন্য অ্যারো 2 ব্যবহার করা হয়, আর লং রেঞ্জের ক্ষেপণাস্ত্র ধ্বংস করার জন্য অ্যারো 3 ব্যবহার করা হয়। এরপর আরও আছে রাডার সিস্টেম। ইরান মিসাইল ছুড়লে সাথে সাথে এটি শনাক্ত করতে পারে এবং সেটি কী টাইপ ক্ষেপণাস্ত্র সেই অনুযায়ী ডিফেন্স সিস্টেমকে নির্দেশনা পাঠায়, সেই অনুযায়ী নিরাপত্তা সিস্টেম কাজ করে। ইরানের ছোড়া প্রতিটি মিসাইলকে ধ্বংস করতে ইসরায়েলকে 2টি ইন্টারসেপ্টর ব্যবহার করতে হয়, যা অত্যন্ত ব্যয়বহুল। এই ব্যালিস্টিক মিসাইলের অন্যতম সমস্যা হলো এর গতিপথ প্রেডিক্টেবল, অর্থাৎ একবার যদি এটাকে শনাক্ত করা যায় তাহলে এটাকে ধ্বংস করা খুব বেশি কঠিন কাজ নয়। আর তাই গত 19 জুন ইরানকে ব্যালিস্টিক মিসাইলের চাইতেও শক্তিশালী মিসাইল ব্যবহার করতে দেখা যায়, আর সেটি হলো ক্লাস্টার বোম। এটি মাটিতে পতিত হওয়ার 7000 কিংবা 8000 মিটার উচ্চতা থাকার সময় ছোট ছোট ওয়্যারহেড বা সাবনুমেশনে ছড়িয়ে দেয়। এতে করে রাডার সিস্টেম মিসাইলকে শনাক্ত করতে পারলেও ছোট ছোট অসংখ্য ওয়্যারহেডে বিভক্ত হয়ে যাওয়ার ফলে এর বেশিরভাগকে ধ্বংস করতে ব্যর্থ হয়। এটি কয়েক কিলোমিটার এরিয়া জুড়ে ছড়িয়ে পড়ে, যেখান থেকে ঘটতে পারে একের পর এক বিস্ফোরণ। এটি দীর্ঘদিন অবিস্ফোরিত অবস্থায় মাটিতে পড়ে থাকতে পারে, কেউ এর সংস্পর্শে এলেই ঘটতে পারে বিস্ফোরণ, তাই একে বলা হয় জীবন্ত মাইন। ইরান দাবি করছে তারা হাইপারসনিক মিসাইলও তৈরি করে ফেলেছে, যা আমেরিকার কাছেও নেই। ইরানের নাম দিয়েছে ফাতাহ 1 ব্যালিস্টিক মিসাইল, যেখানে মার্ক 5, মার্ক 6 গতিতে আক্রমণ করতে পারে। অন্যদিকে ফাতাহ 1 মার্ক 13 গতিতে আক্রমণ করতে পারে, অর্থাৎ শব্দের চাইতেও 13 গুণ বেশি দ্রুত গতিতে লক্ষ্যবস্তুকে আক্রমণ করতে পারে। তাহলে একবার চিন্তা করুন, হাইপারসনিক মিসাইল ব্যবহার করলে ইসরায়েলের কি নাস্তানাবুদ অবস্থায় না হতো। ইসরায়েল নিজেদের অবস্থান বুঝতে পেরে আমেরিকার কাছে সাহায্য প্রার্থনা করে, আর তখন আমেরিকা সরাসরি এই যুদ্ধে অংশগ্রহণ করে। 22 জুন আমেরিকা অপারেশন মিডনাইট হ্যামার নামক এয়ার স্ট্রাইক পরিচালনা করে,
যা ইরানের 3টি পারমাণবিক স্থাপনা ফারদাও, নাতানজ, ইস্পাহানে আক্রমণ করে, যেখানে আমেরিকা 125টি যুদ্ধ বিমান ব্যবহার করে, যা সবচেয়ে শক্তিশালী অস্ত্র বাংকার বাস্টার নামক বোম ব্যবহার করে, যেটি ভূগর্ভস্থ স্থাপনা বা বাংকার ধ্বংস করতে সক্ষম। স্যাটেলাইট ফুটেজ থেকে দেখা যায় পরমাণু স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু বিশ্লেষকরা বলছেন স্থাপনাগুলো এতটাই গভীরে অবস্থিত যেগুলো সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়নি, যা মাত্র 2 মাসের মতো পিছিয়ে দিতে পারে কর্মসূচির গতি। যদিও স্যাটেলাইট ফুটেজ দেখে বিশ্লেষকরা ধারণা করছেন ইরান আগেই তাদের 60% এনরিচড যে 400 কেজির মতো ইউরেনিয়াম ছিল সেগুলোকে সরিয়ে ফেলেছে। এটি যদি সত্য হয় তাহলে ইরানের কাছে 10টিরও বেশি পারমাণবিক বোমা বানানোর ইউরেনিয়াম মজুদ আছে। আমেরিকার আক্রমণের ঠিক কয়েক ঘন্টা পরে ইরানও আমেরিকাকে পাল্টা জবাব দেয়। কাতারে অবস্থিত আমেরিকার সামরিক ঘাঁটি আল উদেইদে আক্রমণ করে। অন্যদিকে ইরানের নিয়ন্ত্রিত হরমুজ প্রণালী বন্ধের বিল আগেই পাশ হয় ইরানের পার্লামেন্টে। জেনে রাখা ভালো, বিশ্ব তেল বাজারের 20%ই এই পথে যাতায়াত করে। অর্থাৎ হরমুজ প্রণালী বন্ধ হলে বিশ্ব অর্থনীতিতে একটি বড় ধাক্কা আসতো, সাথে আমেরিকাও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতো, বাদ যেত না বাংলাদেশও। আপনারা চাইলে হরমুজ প্রণালী নিয়ে একটি ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো। এরপরেই আমেরিকা সিজফায়ার ঘোষণা করে এবং 2 দেশকে যুদ্ধ থেকে বিরত থাকার আহ্বান জানায়। এই যুদ্ধে ইরান এবং ইসরায়েলের ক্ষতির মাত্রা হিসেব করলে ইরানের ক্ষতির মাত্রা হয়তো ভারী হবে। তবে যেই সাহস এবং যুদ্ধ কৌশল দেখিয়েছে ইরান, তাতে বিশ্বের অন্যতম সেরা সামরিক শক্তি হয়েও নাস্তানাবুদ হতে হয়েছে ইসরায়েলকে। হামলায় শীর্ষ মিলিটারি কমান্ডার ও পরমাণু বিজ্ঞানীদের মৃত্যু ইরানের সবচেয়ে বড় ক্ষতি। পারমাণবিক স্থাপনায় ক্ষতি হয় অনেকটা। তবে এই অসম যুদ্ধেও ইসরায়েলের দুর্বলতা প্রকাশ পেয়েছে অনেকটা। মাত্র 12 দিনের লড়াইয়ে থামাতে হয়েছে সংঘাত। এই যুদ্ধের পেছনে ইসরায়েলের 3টি উদ্দেশ্য ছিল: ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি ধ্বংস করে দেওয়া, ক্ষেপণাস্ত্রের সক্ষমতা ধ্বংস করা এবং সরকার ব্যবস্থার পরিবর্তন, অর্থাৎ আয়াতুল্লাহ আলী খামেনির পতন। কিন্তু তাদের এই 3টি উদ্দেশ্যই ব্যর্থ হয়েছে। তবে প্রাণহানি কিংবা স্থাপনা ধ্বংসের মাত্রা দিয়ে এই যুদ্ধের জয় নির্ধারণ করা সম্ভব নয়। ইরান মুসলিম বিশ্বকে চোখে আঙুল দিয়ে দেখিয়েছে কাপুরুষের মতো মুখ লুকিয়ে নয়, কিভাবে মাথা উঁচু করে লড়াই করতে হয়। সবকিছু ছাপিয়ে ইরানের তীব্র আক্রমণের মুখে বরাবর স্পষ্ট হয়েছে ইসরায়েলের নড়বড়ে ভিত। সেই দুর্বলতাকে এক্সপোজ করা এবং নিজেদের সক্ষমতাকে বিশ্ব দরবারে উপস্থাপন করতে পারাটাই কি ইরানের বিজয়?